শীতের রাতের গ্রামের ভূত অশরীরী আতঙ্ক। এক শীতের রাত, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে, সঙ্গে ঘন কুয়াশার চাদর ঢেকে দিয়েছে চারপাশ। গ্রামের নাম শ্যামপুর। এই গ্রামেরই এক নিভৃত কোণে বিশাল এক আমবাগানের পাশে পুরনো এক জীর্ণ বাড়ি, যা লোকমুখে পরিচিত ভূতের বাড়ি নামে। প্রায় ৫০ বছর ধরে এই বাড়িতে কেউ বাস করে না। সন্ধ্যার পর তো দূর, দিনের বেলাতেও মানুষজন এই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষে না। নানান গুজব আর ভয়ঙ্কর সব কাহিনী এই বাড়িটাকে ঘিরে আবর্তিত হয়। কেউ বলে রাতে নাকি সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়, কেউ আবার দেখেছে অস্পষ্ট ছায়ামূর্তি ঘুরে বেড়াতে। এই গ্রামেরই ছেলে আকাশ, সাহসী আর কিছুটা দুঃসাহসে, শহরে পড়াশোনা করলেও ছুটির দিনে গ্রামে ফিরলেই তার বন্ধুদের সাথে ভূতের গল্পে মেতে ওঠে। এবার শীতের ছুটিতে সে গ্রামে এসেছে। তার ৩ বন্ধু রাকিব, সুমন আর রফিক সবাই মিলে রাতে আড্ডায় বসেছিল। গল্পের বিষয়বস্তু সেই ভূতের বাড়ি। রাকিব বলল, জানিস, গত পূর্ণিমার রাতে আমাদের গ্রামের মেজ কাকা নাকি ভূতের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন একটা অস্পষ্ট সাদা মূর্তি তাদের উঠোনের দিকে আসছে। ভয়ে উনি আর দাঁড়িয়ে থাকতে পারেননি, জ্ঞান হারিয়েছিলেন সেখানেই। সুমন হেসে বলল, সব ভুয়া কথা, ভূতটুত কিছু নেই, মনের ভুল। কিন্তু রফিক গম্ভীর হয়ে বলল, আরে না রে, আমার দাদি বলেন এই বাড়িতে নাকি এককালে এক ধনী ব্যবসায়ী পরিবার থাকত। তাদের একমাত্র মেয়ে রূপা নাকি খুব সুন্দরী ছিল। বিয়ের আগে সে নাকি হঠাৎ করেই মারা যায়। তারপর থেকেই নাকি তার আত্মা এই বাড়িতে বন্দী। আকাশ এতক্ষণ চুপ করে শুনছিল। হঠাৎ তার মনে এক অদ্ভুত চিন্তা এলো। সে বলল, চল, আজ রাতে আমরা ভূতের বাড়িটা একবার দেখে আসি। এই কথা শুনে বাকি ৩ জনের মুখ শুকিয়ে গেল। রাকিব প্রতিবাদ করল, আরে কি বলছিস, ওটা ভূতের বাড়ি, ওদিকে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। আকাশ হেসে বলল, দূর, ভূতের আবার ভয় কিসের, চল না, মজা হবে। যদি কিছু না থাকে তো তোদের ভুল ভাঙবে, আর যদি কিছু থাকে তো দেখব। অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত তার ৩ বন্ধু রাজি হল। রাত তখন প্রায় ১২টা। চারিদিক নিস্তব্ধ। গ্রামের কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছে, আর ঝিঁঝি পোকার অবিরাম ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। তারা সাবধানে টর্চলাইট আর একটা দেশলাই বাক্স নিয়ে রওনা হল। কুয়াশার কারণে ১০ হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঠান্ডা হাড়ে কাঁপুনি ধরাচ্ছিল। ভূতের বাড়ি কাছাকাছি পৌঁছতেই তাদের সবার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। বাড়ির ভাঙা গেটটা অদ্ভুতভাবে ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল হাওয়ায়। বাড়ির চারিদিকে আগাছায় ভরা। ভাঙা জানালার ফাঁক দিয়ে আবছা অন্ধকার উকি দিচ্ছে। একটা পুরনো শ্যাওলা ধরা পুকুর, তার পাশে কিছু জীর্ণ গাছপালা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। আকাশ বলল, চল ভিতরে যাই। রাকিব ভয়ে কাঁপছিল। না না আকাশ, ভেতরে যাওয়ার দরকার নেই, বাইরে থেকেই দেখি চল। কিন্তু আকাশ ততক্ষণে গেট ঠেলে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। তার পেছনে সুমন আর রফিক ধীর পায়ে অনুসরণ করল, আর রাকিব অগত্য তাদের পিছু নিল। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতসেঁতে গন্ধ তাদের নাকে এলো। পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা কাচের টুকরো, ধুলোয় ভরা আসবাবপত্র, মাকড়সার জাল, সব দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ এই বাড়িতে আসেনি। টর্চের আলোয় তারা একে একে ঘরগুলো দেখতে লাগল। হঠাৎ একটা শব্দ হল, কিসের যেন পতনের শব্দ। সবাই চমকে উঠল। টর্চের আলো ফেলে দেখা গেল একটা কাঠের আলমারির পাল্লা ভেঙে পড়েছিল। সুমন ভয়ে বলল, চল, এবার ফিরি, আমার আর ভালো লাগছে না। আকাশ বল, আর একটু দেখি, দোতলায় যাই চল। তাদের কথা শেষ না হতেই হঠাৎ করে একটি মিষ্টি সুরের আওয়াজ ভেসে এলো, যেন কেউ বীণা বাজাচ্ছে। সবাই একে অপরের দিকে তাকালো। এই নির্জন বাড়িতে কে বীণা বাজাবে? সুরটা আসছিল দোতলা থেকে। তারা সবাই একে অপরের দিকে ভয়ে তাকালো, কিন্তু আকাশ এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়িগুলো নড়বড়ে, প্রতি পদক্ষেপে কাঁচের টুকরোর মতো শব্দ হচ্ছে। তারা সাবধানে দোতলায় উঠল। সুরটা আরও স্পষ্ট হল, একটা নির্দিষ্ট ঘরের দিক থেকে আসছিল। সেই ঘরের দরজাটা একটু ফাঁকা করা। আকাশ সাহস করে দরজার কাছে গেল। টর্চের আলো ফেলতেই তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে এক অপরূপ সুন্দরী তরুণী বসে বীণা বাজাচ্ছে। তার পরনে সাদা পোশাক, চুলগুলো খোলা, মুখটা যেন চাঁদনি রাতের মতোই উজ্জ্বল, কিন্তু তার চোখগুলো ছিল অস্বাভাবিক রকম কালো। সে একবারও তাদের দিকে তাকালো না, যেন তারা সেখানে নেই, শুধু বীণা বাজিয়েই যাচ্ছিল। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা কি রূপার আত্মা? রফিক তোতালাতে ততালাতে বলল, এ এ এটা কি সেই রূপা? হঠাৎ করে বীণার সুর থেমে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার কালো চোখগুলো তাদের দিকে তাকালো। একটা শীতল বাতাস ঘরটাকে যেন ঘিরে ধরল। তাদের মনে হলো যেন শরীরের সব রক্ত জমে গেছে। সেই চোখগুলোতে ছিল এক গভীর শূন্যতা, এক অসীম বিষাদ। আকাশের হাত থেকে টর্চটা পড়ে গেল। আলো নিভে গেল। পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। শুধু সেই বীণা বাজানো মেয়ের অস্পষ্ট প্রতিচ্ছবি তাদের চোখের সামনে ভাসতে লাগল। তাদের মনে হলো যেন দেয়ারগুলো তাদের দিকে এগিয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
প্রাণ বাঁচিয়ে পালানো। আকাশের হাত থেকে টর্চটা পড়ে যেতেই ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল। শুধু সেই বীণা বাজানো মেয়ের অস্পষ্ট প্রতিচ্ছবি তাদের চোখের সামনে ভাসতে লাগল। একটা তীব্র শীতলতা তাদের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। রফিকের গলা দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। পালা, পালা! সবেই যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিল। সুমনের বুক ধরফর করছিল, মনে হচ্ছিল এই বুঝি তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। রাকিবের চোখ দুটো কোটরাগত, সে ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুটে কিছু মন্ত্র জপতে শুরু করেছিল। আর আকাশ, তার সাহসী মনটাও যেন এবার দমে গিয়েছিল। বিনা বাজানো সেই মেয়েটির চোখগুলোতে যে গভীর শূন্যতা ছিল, তা কোনো মানুষের চোখ হতে পারে না। সেই চোখ যেন জীবিতের সব আশায় শুষে নিতে পারে। হঠাৎ করেই ঘরের তাপমাত্রা আরও অনেক কমে গেল। তাদের মনে হলো যেন জমে যাচ্ছে। একটা পচা পুরনো গন্ধ পুরো ঘরটাকে গ্রাস করল, যেন পচন ধরা ফুল বা বহুদিনের পুরনো কোনো শবদেহ। ঠিক তখনই ঘরের কোণে রাখা একটা ভাঙা আয়না ঝনঝন করে ভেঙে পড়ল। যদিও সেখানে কোনো বাতাস ছিল না বা কেউ কিছু ছুঁয়েও নি। কাঁচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল, আর সেই শব্দে তাদের ভয়ের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গেল। আকাশ নিজেকে এক মুহূর্তের জন্য সামলে নিল। এই পরিস্থিতিতে সাহস হারানো যাবে না। সে দ্রুততার সাথে হাতের ইশারায় বন্ধুদের সিঁড়ির দিকে যেতে বলল। তারা পা টিপে টিপে পেছাতে শুরু করল, কিন্তু প্রতিটি পদক্ষেপে যেন মেঝেটা আরও বেশি নড়বড়ে মনে হচ্ছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন এই বুঝি ভেঙে পড়বে। তাদের কানে তখনও বিনার অস্পষ্ট সুর বাজছিল, যেন সেই মেয়েটি তাদের পিছু ছাড়ছে না। সিঁড়ির কাছে যেতেই আরেকটা ঘটনা ঘটল। হঠাৎ করে একটা জোরালো বাতাসের ঝপাটা তাদের দিকে ধেয়ে এলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ঠেলে দিতে চাইছে। তারা সবাই প্রায় টাল সামলাতে পারেনি। রাকিবের পা ফসকে গেল, সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সুমন তাকে শেষ মুহূর্তে ধরে রাখল। তাড়াতাড়ি! আকাশ ফিসফিস করে বলল। তারা দ্রুত সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। প্রতিটা ধাপ জানা একটা বাধা। নিচে তলায় নেমে এসে তারা আর এক মুহূর্তও দাঁড়াল না। যেদিকে গেট, সেদিকেই তারা ছুটতে শুরু করল। তাদের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর ভাঙা কাচের টুকরোর কর্কশ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। কিন্তু তাদের মনে হচ্ছিল যেন তাদের পেছনেই কেউ হেঁটে আসছে। প্রতি পদক্ষেপে তাদের নিঃশ্বাসের শব্দও যেন আরও জোরে শোনা যাচ্ছিল। বাইরে ঘন কুয়াশা। টর্চ লাইটটা যে পড়ে গিয়েছিল সেটা তাদের মনেই ছিল না। অন্ধকারে তারা প্রায় অনুমান করে পথ চলছিল। গেটের দিকে ছুটে যাওয়ার সময় হঠাৎই তাদের সামনে একটা অস্পষ্ট সাদা ছায়ামূর্তি ভেসে উঠল। সেটা যেন বিনো বাজানো সেই মেয়েটিরই প্রতিচ্ছবি। সে হাত বাড়িয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। তার মুখটা বিবর্ণ, চোখ দুটো সেই একই শূন্যতা নিয়ে জ্বলজ্বল করছিল। রাকিব ভয়ে চিৎকার করে উঠল। তারা দিক পরিবর্তন করে ছুটতে শুরু করল, আমবাগানের দিকে। বাঁচার জন্য কোনো দিকে না তাকিয়ে তারা পাগলের মতো দৌড়াচ্ছিল। ঘন গাছপালা তাদের পথ আটকে দিচ্ছিল, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে তারা সেসব কিছু গ্রাহ্য করছিল না। কাঁটাঝোপ তাদের শরীরে আঁচড় কাটছিল, কিন্তু তারা কিছুই টের পাচ্ছিল না। তাদের উদ্দেশ্য একটাই ছিল, এই ভূতের বাড়ি আর তার আশেপাশের এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যাওয়া। অবশেষে তারা গ্রামের কাছাকাছি পৌঁছাল। দূর থেকে জোনাকির আবছা আলো আর কিছু বাড়ির টিমটিমে বাতি দেখে তাদের প্রাণটা যেন একটু ফিরে পেল। তারা প্রায় দৌড়াতে দৌড়াতে আকাশের বাড়িতে গিয়ে থামল। তাদের শরীর কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, চোখে মুখে এক অসীম আতঙ্ক। আকাশের মা তাদের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি দ্রুত তাদের গরম জল আর কিছু খাবার দিলেন, কিন্তু তারা কেউই কিছু খেতে পারছিল না। তাদের মনটা তখনও ভূতের বাড়ির ভেতরেই আটকে ছিল। সেই বিনাশুর আর সেই শূন্য দৃষ্টির মেয়েটির মুখ তাদের চোখের সামনে ভাসছিল। তারা সেদিন রাতে আর কেউই ঘুমাতে পারেনি। শীতের সেই রাতটা তাদের জীবনে এক বিভীষিকাময় স্মৃতি হয়ে রইল। এরপর থেকে গ্রামের কেউ আর ভূতের বাড়ি ত্রিসীমানায় যায়নি, এমনকি দিনের বেলাতেও না। ভূতের বাড়ির প্রভাব, এক চিরস্থায়ী আতঙ্ক। ভূতের বাড়ি থেকে ফিরে আসার পর সেই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর রাত। পরদিন সকাল হলেও তাদের শরীর আর মন থেকে সেই রাতের আতঙ্ক কাটেনি। সূর্য উঠলেও তাদের মনে হচ্ছিল যেন এক গাঢ় অন্ধকার তাদের ঘিরে রেখেছে। আকাশ, যে আকাশ একসময় সাহসী আর দুঃসাহসী ছিল, ভূতের বাড়ির ঘটনার পর সে পুরোপুরি পাল্টে গিয়েছিল। তার চোখে সবসময় একটা ভয়ের ছাপ লেগে থাকত। সে রাতে আর একা থাকতে পারত না, সামান্য শব্দেই চমকে উঠত। শহরের কোলাহলপূর্ণ জীবনে ফিরে গেলেও তার মন থেকে সেই বিনাশুর আর মেয়েটির শূন্য দৃষ্টির ছবি মুছে যায়নি। পড়াশোনায় তার মন বসত না, বন্ধুদের সাথে আড্ডাতেও সে আগের মতো প্রাণবন্ত ছিল না। সে প্রায়ই দুঃস্বপ্ন দেখত, যেখানে সেই মেয়েটি তাকে অনুসরণ করছে। একসময় সে এতটাই মানসিক চাপে পড়েছিল যে তাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। মনোবিদ তাকে বুঝিয়েছিলেন যে এটা তার মনের ভয়, কিন্তু আকাশ জানত সে কি দেখেছে। সেই ঘটনার পর সে আর কোনোদিন গ্রামের ভূতের গল্পে অংশ নেয়নি, বরং কেউ ভূতের বাড়ির কথা তুললেই সে চুপ করে যেত বা প্রসঙ্গ পাল্টে দিত। রাকিব ছিল বন্ধুদের মধ্যে সবচেয়ে ভীতু। ভূতের বাড়ি থেকে ফিরার পর তার অবস্থা ছিল সবচেয়ে খারাপ। সে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে কয়েকদিন জ্বর আর বমি হয়েছিল। সে সবসময় অসুস্থ থাকত আর একা থাকতে ভয় পেত। সে রাতে ঘুমাতে পারত না, সারাক্ষণ মনে হতো যেন কেউ তাকে দেখছে। তার বাবা মা তাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন। রাকিব আর কোনোদিন রাতের বেলা বাড়ির বাইরে বেরোত না, এমনকি দিনের বেলাতেও সে নির্জন পথ এড়িয়ে চলত।
তার মধ্যে একটা গভীর অবিশ্বাস জন্ম নিয়েছিল। সে আর কোনোদিন কোনো দুঃসাহসিক কাজে অংশ নিত না। তার জীবনে আনন্দ আর উদ্দীপনা যেন চিরতরে হারিয়ে গিয়েছিল। সুমন প্রথম দিকে ভূতের অস্তিত্বে বিশ্বাস করত না, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছিল। সে আগের মতো আর হাসিঠাট্টা করত না। তার মধ্যে একটা চাপা বিষণ্ণতা দেখা দিয়েছিল। সে প্রায়ই চুপচাপ বসে থাকত, আর কি যেন ভাবত। সে মনে করত, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সে আর কোনোদিন ভূতের গল্পের দিকে কান দিত না, বরং কেউ ভূতের কথা তুললেই সে বিরক্ত হতো। সে তার বন্ধুদের সাথেও আগের মতো মিশতে পারত না, কারণ সেই রাতের স্মৃতি তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছিল। রফিক ছিল বন্ধুদের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের, কিন্তু সেই রাতের ঘটনাও তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সে আর আগের মতো হাসিখুশি থাকত না, তার মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছিল। সে প্রায়ই গ্রামের অরিষ্ঠদের কাছে ভূতের বাড়ির ইতিহাস জানতে চাইত। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে পৃথিবীতে অশরীরী আত্মা সত্যিই আছে। সে প্রায়ই রাতে ঘুম থেকে জেগে উঠত এবং মনে করত যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা অদ্ভুত কৌতূহলও জন্ম নিয়েছিল। সে ভূতের বাড়ি নিয়ে আরও গবেষণা করতে চাইত, কিন্তু ভয়ে আর কোনোদিন সেদিকে পা বাড়ায়নি। গ্রামের মানুষের প্রতিক্রিয়া। এই ঘটনার পর ভূতের বাড়ি নিয়ে গ্রামের মানুষের ভয় আরও বেড়ে গিয়েছিল। কেউ আর সেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। দিনের বেলাতেও মানুষজন সেই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। ভূতের বাড়ির গল্প গ্রামের মুখে মুখে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ছড়িয়ে পড়েছিল। গ্রামের বয়স্করা বলতেন, আমরা তো আগে বলেছিলাম ওটা অভিশপ্ত বাড়ি, যুবকেরা আমাদের কথা শোনেনি, তাই এমন হয়েছে। এই ঘটনা গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার আর ভয়কে আরও বাড়িয়ে দিয়েছিল। ভূতের বাড়ির সেই অভিজ্ঞতা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারা আর আগের মতো সহজ সরল বা নির্ভীক ছিল না। সেই রাতের আতঙ্ক তাদের মনে এক চিরস্থায়ী ছাপ ফেলে দিয়েছিল, যা তাদের ব্যক্তিত্ব, আচরণ এবং জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলেছিল। তারা বুঝেছিল কিছু রহস্য আছে যা অনাবিষ্কৃতই থাকা ভালো।